আমরা আজকে তোমাদের সাথে এমন একটা ডাব্লিউবিসিএস এর বিষয় নিয়ে আলোচনা করব, পার্সোনালিটি টেস্ট, যার কোনো পরিধি নেই, কোনো পরিসীমা নেই, বা এটা কি, কেমন, কতটা এটাকে মেপে দেখার সেরকম কোনো মাপকাঠি নেই। এবং না থাকার কারণে যেটা হয়, ছাত্রছাত্রীরা কি করে, তাদের নিজের মতো করে এটাকে বোঝার চেষ্টা করে। আমরা যারা গাইড করি বা যারা গাইড করেন, শিক্ষক শিক্ষিকা, তারা তাদের মতো করে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন। সেই প্রচেষ্টাটাকে আমরা সহজতর করে তোলার জন্য আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইন্টারভিউ রুমের ভিতরে এক্স্যাক্টলি যে বিষয়টা ঘটে ছাত্রছাত্রীদের সঙ্গে যারা পরীক্ষা মানে ইন্টারভিউ ফেস করতে যায়, সেটাকে আমরা একদম আনকাট উপায়ে প্রোটোটাইপ হিসাবে হুবহু যেমন তাদের সঙ্গে ঘটেছে তেমনটা আমরা এখানে ভিজুয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং আমার সঙ্গে আজকে যারা আলোচনা করবে, যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, তাদের সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। তোমরা যারা ডাব্লিউবিসিএস জার্নির সাথে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে জানো যে এই পরীক্ষাটা এরকম একটা তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাম লেখাতে গেলে কতটা সাহস লাগে। সেখানে ডাব্লিউবিসিএস এর এই চাকরিতে অনেকগুলো বিকল্প রয়েছে, সার্ভিস এবং পোস্ট রয়েছে। তার মধ্যে সবার যে তিনটে পোস্টের মধ্যে ফার্স্ট প্রেফারেন্স ঘোরাফেরা করে, সেইটাকেই পেতে হবে এরকম জেদ তৈরি করতে গেলে কিন্তু আরো বাড়তি সাহস লাগে। এবং আজকে যাদের সাথে কথা বলবো তারা তাদের সেই জেদটাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল, আক্ষরিক অর্থে একটা পোস্ট থাকলেও কিন্তু তাদেরকে দিতে হতো। এরকম পর্যায়ে তারা এই পরীক্ষাটাতে সফল ছিল। প্রিয়তোষ, প্রীতম এবং পৃথ্বীশ। আশ্চর্যভাবে একটা সমাপতন। আমি একটু আগে দেশে বলছিলাম যে তিনজনেরই নামের আগে পি এবং আমাদের আলোচনার বিষয়বস্তু পার্সোনালিটি টেস্ট। এক্সিকিউটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস এবং রেভিনিউ সার্ভিস, ডাব্লিউবিসিএস এর যতগুলো বিকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে তিনটে সার্ভিস সবার ডিমান্ড থাকে, এই তিনটে সার্ভিসের ছাত্রছাত্রীদের ফার্স্ট স্থান যারা অধিকার করেছে তাদের সাথে আমরা কথা বলবো। এবার পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে তোমাকে একটা সাক্ষাৎকার, একটা কনভারসেশনের মাধ্যমে তোমার ব্যক্তিত্বটাকে যাচাই করার চেষ্টা করা। তো আমরা সেই কারণে ইন্টারভিউ রুমের মধ্যে সেই কনভারসেশন উইথ এ পারপাস, এটা কেমন করে তাদের সাথে এগিয়েছিল সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো। আমি প্রথমে আসবো প্রিয়তোষের কাছে, কারণ ডাব্লিউবিসিএস যারা দেয় তাদের কাছে এক্সিকিউটিভ সার্ভিস, সিংহভাগ ছেলে মেয়ের কাছে এক্সিকিউটিভ সার্ভিসটা ফার্স্ট প্রেফারেন্স। ফলে বোর্ডে যারা থাকেন তাদের কাছে ইন্টারভিউ এর একটা অজস্র প্রশ্নের ঝাঁপি নিয়ে বসে থাকেন যে অনেকের মধ্যে থেকে আমরা তোমাকে কেন সিলেক্ট করব। তো আমি প্রথমে আসবো প্রিয়তোষের কাছে। হ্যাঁ স্যার, ইন্টারভিউ আমার ছিল 25শে এপ্রিল। তো প্রথম ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর আমাদের বোর্ডে 5জন মেম্বার ছিলেন। হ্যাঁ, তো সেখানটায় আমি ঢোকার পর প্রথম গ্রিট করলাম, গুড মর্নিং করলাম সবাইকে। তো বসতে বললেন আমাকে ম্যাডাম, এবং তখনই আমি ঢোকার পর থেকেই মোটামুটি ম্যাডাম আমার যে সিভিটা ছিল সেইটা থেকে সবকিছু পড়ে পড়ে যাচ্ছিলেন যে কোথায় বাড়ি, বা হচ্ছে কি কি পড়াশোনা করেছে, আর এখন কি চাকরি করছে, এইগুলো সব ম্যাডাম পড়ে বলে যাচ্ছিলেন। তারপর যখন সেগুলো হলো, তো আরেকজন স্যার ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় বাড়িটা বললে। আমি তখন বললাম যে আমার ডায়মন্ড হারবারে বাড়ি। তো তারপর ম্যাডাম প্রথম প্রশ্ন করলেন যে এটা তোমার কততম অ্যাটেম্প্ট। তো আমি বললাম এটা আমার সেকেন্ড অ্যাটেম্প্ট ম্যাম। তো বললো ফার্স্ট অ্যাটেম্প্টে এসিপিও ছিল। আমি বললাম হ্যাঁ, সি গ্রুপে পেয়েছিলাম। তো জিজ্ঞেস করলেন যে ফার্স্ট অ্যাটেম্প্ট 2021-এ ছিল। তারপর হচ্ছে জিজ্ঞেস করলেন যে প্রথমবারে এই গ্রুপে হলো না কেন। তো আমি বলেছিলাম যে আমার অপশনালটার প্রিপারেশন আপ টু দ্য মার্ক ছিল না ম্যাম, তো সেই জন্য। তো তারপর ম্যাম চলে গেলেন, ডাইরেক্ট চলে গেলেন যে এইভাবে যে হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অফ ইউর ডিস্ট্রিক্ট। তো আমি বললাম সেটা পড়া ছিল, জানা ছিল। আর তারপরে জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ ইউর ডিস্ট্রিক্ট, বললাম। তো তারপর ম্যাম বললেন যে আচ্ছা, অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ইজ ইউর ফেভারিট গভর্নমেন্ট স্কিম অ্যান্ড হোয়াই। তো আমি এটা বলেছিলাম মিড ডে মিল স্কিমটা। মিড ডে মিল স্কিম আমার ফেভারিট গভর্নমেন্ট স্কিম, কারণ আমি আগে স্কুলে চাকরিও করতাম, প্রাইমারি স্কুলে। আর এর কারণ হিসেবে বলেছিলাম যেমন নিউট্রিশন ডেফিসিয়েন্সি কমাতে সাহায্য করে, বা ড্রপ আউট রেট কমাতে সাহায্য করে। এর সাথে সাথে আরেকটা জিনিস বলেছিলাম যেটা ওনারা খুব অ্যাপ্লড করলেন, মানে বললেন হ্যাঁ ভালো এটা, কারণ সেটা হচ্ছে বলেছিলাম যে এই মিড ডে মিল স্কিম একটা স্কিম যেখানে একই সাথে সমস্ত ধর্মের বা সমস্ত ক্লাসের ছেলেপুলেরা এবং ছেলে মেয়েরা সবাই একসাথে বসে যে খাওয়া দাওয়া করে, এতে সোশ্যাল ইনইকুয়ালিটিটা অনেকটা রিডিউস হয়, মানে সোশ্যাল ইকুয়ালিটিকে এটা প্রমোট করে। তো ওনারা বললেন হ্যাঁ এটা ভালো।
তারপরে এটা বলার পরে ম্যাডাম বললেন যে আচ্ছা, অ্যাকর্ডিং টু ইউ হুইচ গভর্নমেন্ট স্কিম ডাজ নট হ্যাভ এনি পার্টিকুলার সিগনিফিকেন্স। তো এখান থেকে আমি বলেছিলাম ম্যাম এভরি গভর্নমেন্ট স্কিম হ্যাজ সাম সিগনিফিকেন্স অ্যাকর্ডিং টু মি, এটা আমি বলার চেষ্টা করেছিলাম। তো তখন ম্যাম একটা ট্রিকি কোয়েশ্চেন করলেন যে এইভাবে, যে বললেন যে আচ্ছা সাপোজ আই সে লক্ষ্মীর ভান্ডার ইজ এ ইউজলেস স্কিম, ইট ডাজ নট হ্যাভ এনি পার্টিকুলার সিগনিফিকেন্স, তো ইউ কাউন্টার দ্যাট, বললো যে আমাকে এটা কাউন্টার করার। তো আমি চেষ্টা করলাম বিভিন্নভাবে এটার কাউন্টার করে এর গুরুত্বটাকে বোঝানোর চেষ্টা করলাম। তো তখন একাধিক মেম্বার, যারা অন্য মেম্বাররাও ছিলেন, ওনারাও সেই কাউন্টার যেটা আমি করছি তার এগেনস্টে ওনারাও যুক্তি দিতে চেষ্টা করছিলেন যে এটা তো অন্যভাবে হয়। সাপোজ আমি বললাম যে এটা ওমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট করে, তখন কেউ বলছিল যে শুধু এইভাবে হাতে টাকা দিলে কি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রমোট হয়? তো আমি বললাম হয়তো যে স্মল সেভিংস বা ইনভেস্টমেন্ট, তখন বললেন যে না বিকল্প তো আছে, সেলফ হেল্প গ্রুপ গুলো রয়েছে। তো এইভাবে কিছুক্ষণ আলোচনা চললো এই বিষয়টা নিয়ে। তো তারপরে ম্যাম আরেকটা প্রশ্ন করলেন যে অ্যাকর্ডিং টু ইউ মানে গভর্নমেন্ট কি কি মেজার নিয়েছেন মার্কেট কন্ট্রোলের জন্য, বিশেষ করে এগ্রিকালচার মার্কেট কন্ট্রোলের জন্য গভর্নমেন্ট কি কি মেজার গ্রহণ করেছে। তো এটা আমি বলছিলাম, যতটা আমি পারছিলাম চেষ্টা করছিলাম। তো বলার মাঝেই থামিয়ে দিয়ে পাশে একজন স্যার ছিলেন, উনি প্রশ্ন করলেন যে আচ্ছা একটা সিচুয়েশন দিই তোমাকে, ধরো কোনো আলু চাষি সে মনে করেছে যে আমি আমার উৎপন্ন ফসলকে একেবারে মার্কেটে বিক্রি করব, কোনো মিডিল ম্যান বা কোনো মাধ্যমে নয়। তো তার পক্ষে এটা কতটা সম্ভব? তো এটা আমি বলার চেষ্টা করেছিলাম আমার মতে, মানে যতটা আমি পেরেছিলাম আমি বলেছিলাম যে সব ক্ষেত্রে হয়তো সম্ভব নয়, কারণ এক্ষেত্রে লজিস্টিক্স একটা ব্যাপার, কোল্ড স্টোরেজ লাগে, পেরিসেবল যে কমিউনিটিস গুলোর একটু অসুবিধা হয়, এইগুলো আমি বলছিলাম। তো এইরকম এপিএমসি নিয়েও একটা প্রশ্ন করলেন। তারপর যেটা আরেকটা জিজ্ঞেস করলেন যে প্রথম কোন কৃষকের কাছে মানে চাষ করার পর প্রথম কোন মানে পক্ষ থেকে মিডিল ম্যান এসে অ্যাপ্রোচ করে, এরকম একটা। এটা আমি ঠিক মতো মানে আমি বলেছিলাম যে এটা আমার ঠিক জানা নেই। তখন ওনারা বুঝিয়ে দিলেন যে এটা কোল্ড স্টোরেজের পক্ষ থেকে আসে, কারণ এটা স্টোর করা জরুরি। এইভাবে স্যার উত্তরগুলো আমাকে বলে বলে বুঝিয়ে দিচ্ছিলেন, যেটা আমি পারলাম না বা আমি বলেছিলাম যেটা আমার জানা নেই। আচ্ছা, তারপরে একজন স্যার ছিলেন পুলিশের, সম্ভবত ছিলেন উনি, জিজ্ঞেস করলেন যে আচ্ছা হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ ইন সোসাইটি, বলছিলাম এটা। তারপরে বললেন যে আচ্ছা হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ ইন ডেভেলপমেন্টাল প্রসেস, হ্যাঁ ডেভেলপমেন্টাল প্রসেসের ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা। তো এটা আমি বলেছিলাম যে স্যার উইদাউট দ্য মানে এনভায়রনমেন্ট অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডেভেলপমেন্ট ক্যান নট টেক প্লেস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে পরোক্ষভাবে হলেও পুলিশ ডেভেলপমেন্টাল প্রসেসে একটা ভূমিকা রাখে। হ্যাঁ, এছাড়া তো যেগুলো আমরা জানি কমিউনিটি পুলিশিং বা এইসব জিনিসগুলো। এইটা বলার পরে আরেকজন যিনি স্যার ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার তো ফার্স্ট প্রেফারেন্স এক্সিকিউটিভ তুমি রেখেছো, তাহলে বলো তো বিডিওর কি কি ভূমিকা আছে। তো আমি বিডিওর ভূমিকাগুলো বলা শুরু করলাম। প্রথম তো পঞ্চায়েত সমিতি থেকে শুরু করেছিলাম। তো ওইটা বলা মানে মাঝপথেই ছিল। তখন উনি বললেন আচ্ছা পঞ্চায়েত সমিতিটা বাদে বাদে আর কি কি ভূমিকা আছে বলো। তো তারপরে আমি ওই যেটা ইমার্জেন্সি ফাংশন বা হচ্ছে যেটা এমনি ডেভেলপমেন্টাল ফাংশন, এই জিনিসগুলো বলছিলাম। তখন হচ্ছে আরেকজন বললেন যে আচ্ছা ইলেকশনের সময় বিডিওর কি কি ভূমিকা বলো, কোন ইলেকশনে বিডিওর কি ভূমিকা পালন করে। হ্যাঁ, যেমন পঞ্চায়েত ইলেকশনে কি ভূমিকা, রিটার্নিং অফিসার বা এই জিনিসগুলো জিজ্ঞেস করলেন। আচ্ছা, তারপর এই জিনিসগুলোর পরে আর একজন স্যার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তার আগে আর একবার হচ্ছে এর মাঝখানে ম্যাডাম একবার জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি এক্সারসাইজ করো। আমি বললাম হ্যাঁ করি। তখন বললেন যে আচ্ছা কখন করো। তো বললাম যে সকালে আমি দৌড়াতে টৌড়াতে যাই এইভাবে। তো বললেন যে কত কিলোমিটার, আরেকজন স্যার ছিলেন বললে কত কিলোমিটার দৌড়াও। আমি বলেছিলাম যেটা আমি বেশি দৌড়াই না, অল্পই। তাহলে অত কম, আমি বলেছিলাম বেশি না 1-2 কিলোমিটার এরকম। তো বলে অত কম হলে হবে না, আরো দৌড়াতে হবে। তারপর আরেক ম্যাডাম আবার জিজ্ঞেস করলেন যে এক্সারসাইজ করা হয়। আমি বলেছিলাম হ্যাঁ এক্সারসাইজও করি। ম্যাডাম বললেন কখন। তো বললাম অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা। আর তখন যে পুলিশের স্যার ছিলেন উনি বললেন আচ্ছা তুমি যদি সেকেন্ড চয়েসে ডিএসপি পাও তোমায় তো ঘোড়ায় চড়তে হবে, ধরে যদি ঘোড়ায় তুলে দেওয়া হয় চড়তে পারবে। আমি বলেছিলাম স্যার আমি চেষ্টা করবো সবকিছুই শিখে নিতে। আর তারপর হচ্ছে স্যার আরেকজন ছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই আইপিএল হচ্ছে, তখন আইপিএল চলছিল। তো বলছে আইপিএল চলছে, খেলা দেখছো তুমি। আমি বলি হ্যাঁ স্যার খেলা দেখছি। তো বললেন যে আচ্ছা বলো, যে মনে করো যে আমি তো আগে মনে করতাম যে আইপিএল এর তো খুব একটা বেশি ইউজফুলনেস নেই, মানে এ তো একটা ইউজলেস টুর্নামেন্ট, কিন্তু এখন মনে হয় আইপিএল এর কিছু ভালো দিকও আছে। তোমার মতে আইপিএল এর কি কি ভালো দিক আছে তুমি বলো।
তো বললাম যেটা আমি তখন বৈভব সূর্যবংশীর কথাটাও বললাম যে ইয়ং প্লেয়াররা একটা প্ল্যাটফর্ম পায় নিজের ট্যালেন্টকে শোকেস করার। তো এইরকম ভাবেই বললাম জিনিসগুলো। ব্যাস এই অবধি মোটামুটি আমার ইন্টারভিউ ছিল। এরপরে ওনারা দু একটি কথা আমাকে এমনি বোঝালেন, আমার উত্তরগুলো থেকেই বললেন যে এইগুলো এই পয়েন্টগুলো বলা যায় যে আমার এরকম হয়। তো এইভাবেই বললেন ঠিক আছে, আসতে পারো তুমি এবার। আমি সবাইকে থ্যাংক ইউ ম্যাম বা থ্যাংক ইউ স্যার বলে চলে এলাম। এটাই ছিল আমার ওভারঅল ইন্টারভিউ। থ্যাংক ইউ প্রিয়তোষ। আমরা প্রিয়তোষের ইন্টারভিউয়ের হুবহু ইন্টারভিউ রুমের ভিতরের ঘটনা প্রবাহ বা সংলাপগুলো আলাপগুলো যেভাবে আড্ডাটা এগিয়েছিল সেটা পুরোটা জানলাম। এবার আমি যাব পৃথ্বীশের কাছে। পৃথ্বীশের হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স ছিল রেভিনিউ সার্ভিস, একটা এমার্জিং ফার্স্ট প্রেফারেন্স, এবং এটা দিতে গেলে একটু বাড়তি সাহস লাগে, কারণ এটাকে ভ্যালিডেট করার একটা বাড়তি দায় কিন্তু থাকে। তো ফলে আমি পৃথ্বীশের কাছে জানতে চাইবো যে কিভাবে পৃথ্বীশের ইন্টারভিউটা এগিয়েছিল। অডিওটা পৃথ্বীশ, অডিওটাকে অন করে নাও একটু। Firstly, sir, thank you for arranging this interview with me and my fellow batchmates in revenue service and police service. আর আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা হিসাবে আমি এবার ডব্লিউবিসি, আমি প্রথমে একটু জানিয়ে রাখি কনটেক্সটটা, যে আমি এই মুহূর্তে রেভিনিউ অফিসার হিসাবে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে ওল্ড মালদা ব্লকে কর্মরত রয়েছি। এবং আমি যখন ওখানে গেলাম, যেরকম করে প্রিয়তোষ জানালেন যে উনি গুড মর্নিং স্যালুটেশন এটসেট্রা করেছিলেন, ওর মধ্যে যাচ্ছি না। তো বেসিক্যালি ওনারা ওর মতোই আমার ক্ষেত্রেও আমার সিভিটা দেখে বললেন যে আচ্ছা, আপনি এখন রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তো বাংলাতেই হচ্ছে এই পোর্শনটা। এবং তাহলে আপনি কেমন লাগছে ডিপার্টমেন্টে কাজ করে? আপনি তো নতুন জয়েন করলেন, কিছুদিন হলো ডিপার্টমেন্টকে দেখছেন, আপনার কেমন এক্সপিরিয়েন্স কেমন? আমি বললাম স্যার, ম্যাম ছিলেন, ম্যামকে বললাম ম্যাম আমার এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত তো আমার একটা লার্নিং এক্সপিরিয়েন্স চলছে, সেই অর্থে বলতে গেলে আমরা ট্রেনিং করেছি, ট্রেনিং করার পর ব্লকে এখন এই মুহূর্তে পাসওয়ার্ড পেয়ে কাজ করছি এই মুহূর্তে। So it is a continuous learning experience. There are so many land laws and so there are so many applications here. এবং সে আমি একটা লার্নিং প্রসেসের মধ্যে রয়েছি। বলছে আচ্ছা, তো এবার এরপরই ওনারা ডাইরেক্ট ওখানে চলে গেছেন যে আপনি তো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসকে ফার্স্ট প্রেফারেন্স রয়েছে, তাহলে এক্সিকিউটিভ সার্ভিস নয় কেন? মানে এটা এক্সপেক্টেড কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন দিয়ে ওনারা অ্যাকচুয়াল ইন্টারভিউটা স্টার্ট করেছেন। তো আমি ওখানে খুব স্ট্রেট কাট উত্তর দিয়েছিলাম যে ম্যাম, এটার দুটো অ্যাসপেক্ট রয়েছে। ফার্স্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমার যেহেতু আমার মনে হয় যে এক্সিকিউটিভ সার্ভিস বা ডিএসপির তুলনায় রেভিনিউ সার্ভিস আমাকে ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ব্যালেন্স অনেক বেশি প্রোভাইড করবে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার বয়স হয়েছে, তো আমার মানে আমার বাবা মার বয়স হয়েছে, সরি, আমার বাবা মার বয়স হয়েছে, তোদের দেখাশোনা করার জন্য কাউকে যদি আমি উপস্থিত থাকি তো ভালো হয়। বাট আমার যদি ব্লক পোস্টিং হয়, সেক্ষেত্রে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আমার বর্তমান সার্ভিসে পোস্টিং এর সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে আমার পক্ষে এই সঠিকভাবে সুষ্ঠুভাবে এই কাজটা নির্বাহ করা আমার পক্ষে সমস্যার হয়ে যাবে। তো আমার সেই দিক থেকেও মনে হয়েছে যে যদি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন বেশি থাকে, তাহলে আমার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বেশি হবে। তো আমি এই কারণে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি। ম্যাম এখানে আর কোনো ফার্দার কোয়েশ্চেন করেননি। ম্যাম এরপর ডিস্ট্রিক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেনে আমাকে ঢুকে গেছিলেন যে তুমি নর্থ 24 পরগনাস থেকে বিলং করো, তো সেখানকার ডেমোগ্রাফি কিরকম রয়েছে, মানে পপুলেশনও জিজ্ঞেস করেছিলেন, কমিউনিটির কথাও জিজ্ঞেস করলেন যে কিরকম কমিউনিটি রয়েছে, আর সেক্স রেশিও জিজ্ঞেস করেছিলেন। তারপর উনি আমার পোস্টিং এর জায়গা অর্থাৎ মালদাতে ঢুকে গেলেন, এবং সেক্ষেত্রেও একই রকম ভাবে কোয়েশ্চেনটা প্রোগ্রেস করেছে। এখানকার সেক্স রেশিও জিজ্ঞেস করলেন, ডেমোগ্রাফিক্যাল ব্যাপারটা জিজ্ঞেস করলেন, এবং তার সাথে সাথে আমাদের রিলিজিয়ানের কনটেক্সটটা রয়েছে যে মালদাতে সব রকমের মোটামুটি আমরা কমিউনিটি দেখতে পাই। এখানে যেমন আমাদের হিন্দু রয়েছেন, মেনলি মুসলিম রয়েছেন, এবং তারা প্রায় সমান সংখ্যক জায়গাতে রয়েছেন, এবং তার সাথে সাথে এখানে আমরা আদিবাসী এসটি কমিউনিটি আর কি, তাদেরও আমরা যথেষ্ট পরিমাণে মালদাতে দেখতে পাই। তুমি সেই কথা বললাম, তখন উনি হালকা করে একটা কথা আমাকে বলেছিলেন যে মালদাতে আপনি তো রয়েছেন এখন, এবং সেখানে একটি ব্লকে কর্মরত অবস্থায় আছেন, তো এখানে আমরা প্রায় কমিউনাল প্রবলেমের, কমিউনাল টেনশনের কথা আমাদের মধ্যে আসে। তো হাউ ফার ইজ দ্যাট দ্য ট্রুথ?
এরকম কোশ্চেনটা উনি করেছিলেন। তখন মানে আপনার ফিল্ড এক্সপিরিয়েন্স কি, ব্লক লেভেলে কাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্স। আমি বললাম ম্যাম, যেহেতু হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি এখানে প্রায় সমান সমান একটা জায়গায় রয়েছে, there are some sporadic incidents of communal tension, but mostly in case of Malda, it is reported and quite exaggeratedly by the news channel. ঠিক আছে, এক্সপিরিয়েন্স এই সমস্ত ইনস্টিটিউশনে ব্লক অ্যাডমিনিস্ট্রেশন প্রম্পটলি স্টেপ নিয়েছেন এবং সেটা কোনোদিনই আমরা ফ্লেমটাকে খুব একটা বাড়তে দিইনি, আমরা শুরুতেই ডাউস করতে পেরেছি। ঠিক আছে, উনি আর ফার্দার কোনো কোশ্চেন করেননি, উনি আমার পরবর্তী মেম্বারকে উনি ওটা পাঠিয়ে দিয়েছেন, ওনার ঠিক পাশেই যিনি বসছিলেন ওনার লেফট সাইডে। তো ওই মেম্বার শুরুতে কন্টিনিউশন করলে বলে যে আমি ম্যাম যে কোশ্চেন গুলো আপনাকে করবেন আমি তারই কন্টিনিউশনে কিছু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই বলে উনি প্রথমেই বললেন যে আপনি যে রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন, তো রেভিনিউ অফিসার থেকে আমরা সাধারণত এক্সিকিউটিভ হিসেবে ভাবি, এই জন্য রেভিনিউ অফিসার থেকে এক্সিকিউটিভ প্রমোশনেরও একটা স্কোপ রয়েছে পরবর্তীকালে, হুইচ ইজ ট্রু অ্যাকচুয়ালি। তো এক্সিকিউটিভে আমরা যেতে পারি, একটা 8 years অফ এক্সপিরিয়েন্স লাগে অবশ্য তার জন্য। এবার ব্যাপার যেটা হয়েছে যে তারা এটা আমরা এই কারণেই করেছি যে রেভিনিউ অফিসার হিসাবে আপনাদের ব্লকের লেভেলে কাজ করার একটা ডিস্টিংক্ট এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায়, ফলে আপনাদের এক্সিকিউটিভ হিসাবে কাজ করাটাই অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর এক্সিকিউটিভ নেওয়াটা আপনার ক্ষেত্রে অনেকটা ন্যাচারাল চয়েস ছিল, কিন্তু তা সত্ত্বেও আপনি শেষ পর্যন্ত এটাকেই দিলেন কেন? আমি বললাম স্যার, ওয়ান্স এগেইন হোয়াট আই স্ট্রেস টু চেয়ারম্যান ম্যাম, চেয়ারপারসন ম্যাম, আমি সেটাই আপনাকে এবার রিপিট করতে চাই যে ইট ইজ নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ ব্লক পোস্টিং, ইভেন ইফ আই গেট ব্লক পোস্টিং দিস টাইম আই শ্যাল অ্যাকসেপ্ট ইট, বাট it is my personal preference. If I have to give a preference, then I must keep revenue service on the top because that will give me a perfect work-life, personal life balance. And I think that will be suitable for my uh, personal life because of my because of the old age of my parents, and also that will help in my productivity. ঠিক আছে, তখন উনিও কিন্তু এই ক্ষেত্রে আর কোনো ফার্দার কোশ্চেন আমার মধ্যে যাননি। এরপরে উনি বললেন, আমি আরো একটা জিনিসের কন্টিনিউশনে আপনাকে করছি যে মালদায় আপনি বললেন যে পপুলেশনটা ডেমোগ্রাফিক্যালি এসসি এসটি যথেষ্ট একটা সাইজেবল এসটি পপুলেশনও আছে, তো এসটি পপুলেশন রিলেটেড কি কি প্রবলেম আপনি ব্লকে কাজ করতে গিয়ে ফেস করেছেন? তো আমি তখন আমার ব্লকের কাজের সংক্ষিপ্ত অভিজ্ঞতা বললাম, এসটিদের মধ্যে কাজ করার বা তাদের ক্ষেত্রে একটা মেইন সমস্যা স্যার লিটারেসির একটা প্রবলেম ওদের মধ্যে রয়েছে, ফলে ওদের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হলে ওটা আমাদের ল্যাঙ্গুয়েজে মানে একেবারে লেম্যানস টার্মে এক্সপ্লেন না করলে ওদের বোঝানো খুব কঠিন হয়ে যায়। ওদের একটা অদ্ভুত ধারণা রয়েছে যে জমি দলিল তলিল করা থেকে শুরু করে জমির রেকর্ড করা অবধি জমি সংক্রান্ত যাবতীয় কাজ সেটা একমাত্র বিএলআর নেলারও অফিসেই ঘটে থাকে, আর সেকেন্ড কোনো অফিস নেই। তো এই ব্যাপারগুলো ডিটেলসে ওদের লেম্যানস টার্মে এক্সপ্লেন না করলে রীতিমতো অনেক সময় কি হয় যে ওদের মধ্যে একটা মানে বিদ্রোহ করার একটা প্রবণতা চলে আসে আর কি, ঘেরাও করবো এর প্রবণতা চলে আসে, আর ওদের মধ্যে মানে কমিউনাল ইউনিটি, ওদের মধ্যে ইউনিটিটা খুব বেশি মাত্রাতে রয়েছে, একজনের সমস্যা হলে পুরো একদম গ্রাম চলে আসবে। তো এগুলো আমাদের খুব ডেপলি হ্যান্ডেল করতে হয় ব্লকে গিয়ে, আমি সেই কথা ওনাদেরকে বোঝালাম। এবার তারা বলছেন আচ্ছা, তখন থেকে এই কোশ্চেনটা আসছে, এটা আবার একটু ল্যান্ডের টেকনিক্যাল দিকে ওনার সঙ্গে সঙ্গে শিফট করে গেছেন এই কনটেক্সটেই। তো ভবিষ্যতে যারা আমাদের ডিপার্টমেন্ট থেকে ডব্লিউবিসিএস গ্রুপে ইন্টারভিউতে আসবেন তাদের ক্ষেত্রে এগুলো ক্রুশিয়াল হবে। ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন এরপর যে আচ্ছা, ট্রাইবাল ল্যান্ড কি নন ট্রাইবালকে ট্রান্সফার করা পসিবল? আমি বললাম না স্যার, জেনারেলি এটা ট্রাইবাল ল্যান্ড নন ট্রাইবাল ল্যান্ডে কোনো ট্রান্সফার হবে না, মানে একজন ট্রাইবাল ব্যক্তি তিনি নন ট্রাইবাল ব্যক্তিকে জমি দান বা বিক্রি করতে পারবেন না। তো আচ্ছা, বললেন যে এটা কি একদম স্ট্রিক্টলি সব ক্ষেত্রে মেনটেন করা হয়? তখন আমি বললাম যে স্ট্রিক্টলি সব ক্ষেত্রেই স্যার আমাদের অভিজ্ঞতাতে আমরা মেনটেন করি, আমরা যখনই কখনো দলিলপত্রে দেখি যে এরকম দলিলের কথা উল্লেখ আছে, এরকম একটা মেনশন করা আছে যে কোনো একজন ট্রাইবাল ব্যক্তি কোনো একজন নন ট্রাইবাল ব্যক্তিকে জমি ট্রান্সফার করছেন, তো আমরা সেটা আটকে দিই, আমরা সেটা রেকর্ড করি না, নন ট্রাইবালের নামে আমরা সেটা রেকর্ড করি না। ইনফ্যাক্ট আমাদের ওটা ফ্ল্যাগিং অলরেডি করা থাকে ডিস্ট্রিক্ট থেকে এখন। এবার ঘটনা হচ্ছে উনি বললেন আচ্ছা আপনি কোথাও একটা ভুল করছেন, এরকম কিন্তু হয়, ইজ দেয়ার এনি এক্সেপশন টু দিস রুল? ডাইরেক্টলি জিজ্ঞেস করলেন। আমি বুঝতেই পারছি যে ওরা ল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো আমি বললাম ইয়েস স্যার, দেয়ার ইজ এক্সেপশন। সত্যি একটা তখন এক্সেপশন রয়েছে, মানে আমার প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করেনি বিকজ দ্যাট ইজ সো রেয়ার অ্যাকচুয়ালি। আমি ব্লকে কাজ করতে গিয়ে এটা একবার মাত্রই ফেস করেছি, যে সেটা হচ্ছে যে
যদি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মানে ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য একজন অফিসার ডিস্ট্রিক্টে থাকেন, তিনি তার যদি প্রায়র পারমিশন থাকে যে এইটা দিক থেকে করার জন্য সংশ্লিষ্ট ট্রাইবাল ব্যক্তিটি কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না বা তার সাথে ঠকানো হচ্ছে না বা এটা অন্যায়ভাবে তার সাথে ভুল বুঝিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে না, এই প্রায়র সার্টিফিকেট যদি অলরেডি তার কাছে থাকে তাহলে সেইটা নিয়ে যদি উনি রেকর্ড করতে আসেন তখন আমরা সেই সার্টিফিকেটের ভিত্তিতে ফিল্ড ইনভেস্টিগেশন পাঠিয়ে আমরা যদি আমরা কনফার্ম করি যে সার্টিফিকেটটা সঠিক এবং ফিল্ড ইন্সপেকশনে গিয়ে দেখি যে পুরো ম্যাটারটা সঠিকভাবে হয়েছে, তাহলে ফিল্ড ইন্সপেকশন রিপোর্ট এবং ডিডব্লিউ এর কাছ থেকে কনফার্মেশন রিপোর্ট নিয়ে যে এই রিপোর্টটা আপনিই করেছেন তো, তখন আমরা যদি তুমি বলেন যে হ্যাঁ এটা আমার করা, তাহলে আমরা কিন্তু একটা ট্রাইবাল ল্যান্ড আমরা নন ট্রাইবাল কোনো ব্যক্তিকে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, এইটা ওনারা ডিটেলসে জিজ্ঞেস করেছিলেন এবং এর নিটিভিটিস নিয়ে আমাকে কোশ্চেন করেছিলেন যেটা প্রত্যেকটা স্টেপে যে কিভাবে কিভাবে ঘটনাটা ঘটে। স্যার এরপর থেকে ওনারা চলে গেলেন যখন এই ব্যাপারে, তখন আবার ল্যান্ডের টেকনিক্যাল কোশ্চেন কন্টিনিউড হলো এবং সেক্ষেত্রে কারণ ল্যান্ডের টেকনিক্যাল কোশ্চেনের একটা বিশাল পরিধি রয়েছে, আমাদের অজস্র ল এবং তার অজস্র অ্যাপ্লিকেবিলিটি নিয়ে কাজ করতে হয়। তো তখন আমাদের খুব বেসিক আচ্ছা রায়ত, রায়ত ব্যাপারটা আমরা যেটা বলি, রায়ত মানে হচ্ছে দ্য হোল্ডার অফ এ ল্যান্ড। ইন শর্ট যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি যে এই রায়তকে কিভাবে ডিফাইন করা হয়েছে ল্যান্ড লতে। ঠিক আছে, আমি বললাম কোন আর্টিকেলের আন্ডারে সেটাও জিজ্ঞেস করলেন, সেটাও বললাম। তখন ওনারা কিছু অভিজ্ঞতা বললেন যে সার্টেন ব্যক্তি এনাকে কি রায়ত বলে আপনারা কনসিডার করবেন, কোন একটা কোম্পানি হলে তাকে কি আপনারা রায়ত বলে কনসিডার করবেন। ঠিক আছে, কোন একটা জায়গায় যদি কোনো গভর্নমেন্ট ডিপার্টের প্রপার্টি থাকে তাকে কি আপনারা রায়ত বলে কনসিডার করবেন। এরকম করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা কোশ্চেন করতে থাকলেন, এটাও ডিপার্টমেন্টের টেকনিক্যাল অ্যাসপেক্ট কমপ্লিটলি। আচ্ছা, এরপরে ওনারা নেক্সট কোশ্চেনে চলে গেলেন, সেটা হচ্ছে গিয়ে যে মালদাতে আপনারা যে আমি আমি এটা মানে আমার যেখানে ওয়ার্কিং ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু আমাকে বেশি স্ট্রেস দিয়েছে, এটাও একটা ফ্যাক্ট। আমাকে নর্থ 24 পরগনাস মানে আমার নেটিভ ডিস্ট্রিক্টের ওই ডেমোগ্রাফিক কোশ্চেনের উপরই ব্যাপারটা সীমাবদ্ধ রেখেছে, কিন্তু আমার মেইন ব্যাপারটা মালদা কেন্দ্রিক হয়ে গেছে। মোস্ট প্রবাবলি মালদা বেশ একটা মানে কোশ্চেন করার প্রচুর জায়গা রাখে, সম্ভবত সেই কারণেই ওনারা মালদাটাকেই বেশি চুজ করে দিয়েছেন। তো ওনারা ওই একবার ছোট্ট করে যে ম্যাম বলেছিলেন ওখানে যে ওই মালদা ডিস্ট্রিক্ট একটা কমিউনাল টেনশন রয়েছে, তখন ওনারা বলেছিলেন যে মালদায় তো এরকম একটা ডেমোগ্রাফিক কম্পোজিশন রয়েছে, আমরা জানি যে এখানকে হিন্দু মুসলিম কমিউনিটি কাছাকাছি, এটা আপনি মেনশন করেছেন আমাকে বললেন, এবং একটা সাইজেবল এসটি পপুলেশনও ওখানে আছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়েছেন যেখানে মানে হিন্দু মুসলিম কোনো প্রবলেম বা ট্রাইবালদের সাথে কোনো ডাইরেক্ট প্রবলেমের মধ্যে কি আপনি কখনো পড়েছেন? তখন আমি বলেছি যে না, এটা ডাইরেক্টলি বিএলআর অফিসে আমি আমার টেনিওরের মধ্যে আমি এই ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করিনি। তোমার মধ্যে কি মনে হয় মালদায় এইগুলোর পেছনে কার কার ভূমিকা থাকতে পারে? ঠিক আছে, এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা গভর্নমেন্ট অফিসার আছি তারা তো বটেই, যারা গভর্নমেন্ট অফিসার নন তাদের একটু ডিপ্লোম্যাটিক্যালি এখানে আনসার দিতে হবে, কোনোভাবেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লেম করা যায় না এক্ষেত্রে। তো আমিও সেই ধারণা মেনটেন করি। আমরা বলেছি যে এক্ষেত্রে যেটা ব্যাপার থাকে যে সার্টেন এলিমেন্টস থাকে যারা সবসময় চায় যে ফর দেয়ার ওন বেনিফিট, আমরা পলিটিক্যাল বেনিফিট কিন্তু মেনশন করব না। ঠিক আছে, পলিটিক্যাল পার্টিস আনলে ওনারা ওখান থেকে ট্যাগ কোশ্চেন করবেন বলেই আমার ধারণা, ফর দেয়ার ওন বেনিফিট। ঠিক আছে, সেখানে আমরা বললাম যে তারা এই সমস্ত ছোট একটা ঘটনা ঘটিয়ে দেন এবং সেই ঘটনাটাকে এমন ভাবে, এখন তো বিভিন্ন রকম আনচেকড হোয়াটসঅ্যাপ মেসেজেস রয়েছে সোশ্যাল মিডিয়াতে, আনচেকড আনভেরিফাইড, এভরি সোশ্যাল মিডিয়া ইজ অ্যাকচুয়ালি আনভেরিফাইড। ঠিক আছে, সেইখানে খুব সহজেই সার্কুলেট হয়ে যায় এবং এই ধরনের ঘটনা থেকে তখন কি করে লোকাল কমিউনিটির মানুষজন তারা ভেরিফাই করার প্রয়োজনও বোধ করেন না, তারা ডাইরেক্টলি এই ব্যাপারটাকে একটা বড় ইস্যু করে ফেলেন। তো আমরা যেটা করেছি যে আমরা নিজেদের থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ, বিশেষ করে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং অবশ্যই এক্সিকিউটিভ সার্ভিসে যারা রয়েছেন, তো তারা আর কি আমাদের ভেতর থেকেও আমরা এখন ট্যাপ করা সিস্টেম করে রেখেছি যে এই ধরনের কোনো মেসেজ বা এই ধরনের যাবতীয় কোনো জিনিসপত্র সার্কুলেট হচ্ছে কিনা। ইট ইজ স্পেশালি ট্রু ফর সেন্সিটিভ ডিস্ট্রিক্টস। এবার তখন আমরা যদি দেখি তাহলে আমরা নিজে থেকে সুমোটো অ্যাকশন নেওয়া শুরু করি, এটা স্যারকে আমরা ওখানে জানালাম। এরপরে আমাকে আর এই ধরনের রিলেটেড ডিস্ট্রিক্ট রিলেটেড বা ডিপার্টমেন্ট রিলেটেড কিন্তু কোনো রকম কোশ্চেন করা হয়নি। এরপরে পরবর্তী মেম্বার উনি ছিলেন, ওনার কাছে কোশ্চেন গেছে হচ্ছে উনি মেনলি পলিটির ওপর কিছু কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিলেন, লাইক আমাদের ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত উনি কিছু কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইট গুলো আর ডিপিএসপির মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে মানে ফান্ডামেন্টাল রাইট গুলো কতটা জাস্টিসিয়েবল,
যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় কোন কোন কোর্টে কিভাবে অ্যাপিল করা হয়, সেখান থেকে অলরেডি রিট পিটিশনের কথা আসে, সেগুলো সম্পর্কে একটুখানি হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরি, প্রহিবিশন এন্ড কুও ওয়ারেন্টো, এগুলো সম্পর্কে একটুখানি আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এরপরে উনি চলে যান হচ্ছে ডাইরেক্ট কেমিস্ট্রির কোশ্চেনে, সাবজেক্টের কোশ্চেন জিজ্ঞেস করেছে। ও না সরি, এরপরে অ্যান্থ্রোর কোশ্চেন আসে, আমার অ্যান্থ্রোপোলজি অপশনাল ছিল। অ্যান্থ্রোপোলজিতে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় এরপরে, এবং সেইটা হয় হচ্ছে গিয়ে যে আমাদের অ্যান্থ্রোপোলজি সার্টেন অ্যাসপেক্ট রয়েছে, যে ওনারা বলছেন যে আপনারা ক্রেনিয়াল সাইট মানুষের কি করে আস্তে আস্তে ডেভেলপ করলো, ক্রেনিয়াল ইন্ডেক্স বলতে কি বোঝো, ক্রেনিয়াল ইন্ডেক্সের সাথে সাথে ইভলিউশনের এবং পাশাপাশি যে তখন প্রথমে গ্লেসিয়াল এজ চলছিল, পরে আইস এজ এসছে, এর সাথে সাথে ক্রেনিয়াল এজের ক্রেনিয়াল ক্যাপাসিটি যে মানুষের ডেভেলপ করেছে, সেই ডেভেলপ করার দুটোর মধ্যে কি কোনো রিলেশন আছে, এবং এই ডেভেলপ করার ফলে মানুষের কালচারের কিভাবে ইভলিউশন হয়েছে, ঠিক আছে, এবং কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে ডিফারেন্সটা ওনারা জিজ্ঞেস করেছিলেন। তো অ্যান্থ্রোপোলজি রিলেটেড, কমপ্লিট অ্যান্থ্রোপোলজি রিলেটেড কোশ্চেনে শিফট করে যায়, এবং তারপর একদম শেষে ইন্টারভিউয়ার ছিলেন, তিনি দু রকম কোশ্চেন করেন। একটা হচ্ছে গিয়ে আমার কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন করেন। কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনের মধ্যে আমাদের কেমিস্ট্রি সার্টেন রিয়াকশনস গুলো আমাদের এখানে কিছু বলতে বলা হয়েছিল, লাইক হাইড্রোজেন গ্যাস কিভাবে প্রিপেয়ার হয়, অক্সিজেন গ্যাস কিভাবে প্রিপেয়ার হয়, এই ধরনের কিছু ছোটখাটো কোশ্চেন, টলারেন্স রিয়েজেন্ট কি, ফেলিং সলিউশন কি, এই ধরনের কিছু কোশ্চেন, অক্সিজেন গ্যাস আইডেন্টিফাইয়ের উপায় কি, মোটামুটি এই টাইপের কেমিস্ট্রির কিছু এলিমেন্টারি কোশ্চেনই ওনারা জিজ্ঞেস করেছিলেন। খুব ডিপে জেনে আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল অ্যাপার্ট ফ্রম দিস এলিমেন্টারি কোশ্চেন, সেইটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশন কেন হয়, ঠিক আছে, কেন কেমিক্যাল রিয়াকশন হয়। ইট ইজ এ ভেরি বেসিক লেভেল কোশ্চেন, কিন্তু আমরা হয়তো এখন অতটা মাথা ঘামাই না। তখন আমি এটা একটুখানি বলে রাখি, আমি বাকিগুলো যখন আলোচনা করলাম না, বিকজ দ্যাট ইজ অবজেক্টিভ লেভেল কোশ্চেন, আনসার্স ক্যান বি ফাউন্ড। বাট কেমিক্যাল রিয়াকশন কেন হয়, এই কোশ্চেনের উত্তর হিসেবে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সের নিয়ম হচ্ছে সবসময় হাই এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেটে আসে, এবং এই লো এনার্জি স্টেটে আসাই হচ্ছে মোটিভেশন, এবং এই কারণে বিভিন্ন কম্পাউন্ড গুলো অনবরত চেষ্টা করে তাদের হাই এনার্জি স্টেটকে নামিয়ে আনতে, এবং দ্যাট ইজ দ্য মেইন মোটিভেশন অফ কেমিক্যাল রিয়াকশন। যখন কেমিক্যাল রিয়াকশন হওয়ার পর যে প্রোডাক্টটা তৈরি হবে, তাই সেটা অবশ্যই কেমিক্যাল রিয়াকশন হওয়ার আগে যে স্টেটে ছিল তার থেকে কিন্তু লো এনার্জি স্টেটে আসবে, এবং দ্যাট ইজ দ্য মেইন থিং। রিয়াকশন হতে হয়তো আমাকে কিছু এনার্জি দিতে হয়, ঠিক আছে, কিন্তু এনার্জি দিলে সে কেন অন্য একটা স্টেটে যাচ্ছে, বিকজ দ্য মেইন মোটিভেশন ইজ টু রিডিউস দ্য এনার্জি লেভেল। সো এটা আমি ওখানে বলেছিলাম, ওনারা একটা কোশ্চেন নিয়ে বেশ স্যাটিসফাইড হয়েছিলেন আমার আনসার শুনে। এরপরে একটুখানি আমাকে ওই স্পোর্টস রিলেটেড কোশ্চেনে গিয়ে আমার ইন্টারভিউ শেষ হয়। আমাকে তখন, আমি যখন ইন্টারভিউ ছিলাম, আমার সম্ভবত 5th of February ইন্টারভিউ ছিল। তো তখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, তো ওখানে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হচ্ছে, কজন দল পার্টিসিপেট করেছিল, আর জাস্ট একটা হালকা করে জিজ্ঞেস করেছিল কি মনে হয় কতটা পোটেনশিয়াল আছে ইন্ডিয়া। তাই বলেছিলাম যথেষ্ট ব্যালেন্স টিম তৈরি হয়েছে, কাজে আমার মনে হয় যে অ্যাটলিস্ট ফাইনালে ইন্ডিয়া অ্যাটলিস্ট যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে বলেছিলাম, ম্যাম বললেন ইয়েস ইউর ইন্টারভিউ ইজ ওভার। তখন আমি থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার বলে আমি ইন্টারভিউ রুমকে লিভ করি। স্যার থ্যাংক ইউ পৃথ্বীশ, থ্যাংক ইউ পৃথ্বীশ। পৃথ্বীশ খুব সুন্দর করে ইন্টারভিউ রুমের একদম ধারাবাহিক অভিজ্ঞতাটা বললো। আমরা এবার যাব প্রীতমের কাছে। প্রীতমের কাছে আগে থেকেই পিএসসি একটা আলাদা লেটার পাঠিয়ে দেয়, সেই পুরানো যুগের আর কি ধমকানোর মতো, যে তোমাদেরকে আমরা আলাদাভাবে ট্রিট করব যখন ফার্স্ট প্রেফারেন্স ইজ পুলিশ সার্ভিস। ফার্স্ট প্রেফারেন্স পুলিশ সার্ভিস মিনস এ লট। এই যে প্রত্যাশিত খেলাটা কিন্তু ঘুরে যায়, যখনই কাউকে দেখা যায় ফার্স্ট প্রেফারেন্স পুলিশ সার্ভিস নিয়ে ঢুকেছে, তখন কিন্তু পিচটা বদলে যায়। এবার আমরা প্রীতমের কাছে জানতে চাইবো যে সেই পিচে প্রীতম কিরকম বল দেখেছিল, কিরকম খেলেছিল। কারণ আমরা আগেই বলেছি, আমরা বেসিক্যালি এখানে আমাদের উত্তরগুলোকে আলাদা করে ঠিক ভুল এটা বলবো না, আমরা তোমাদের সামনে হুবহু ইন্টারভিউ বোর্ডের অভিজ্ঞতাটা যেমন ঘটেছে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রীতমের সেই অভিজ্ঞতাটা আমরা শুনবো এবার। Thank you, sir, for giving us the platform, and thank you, Priyatosh and Prithvish da. স্যার, মানে আমাদের জার্নি ডেট, আমাদের যেটা এক্সাক্ট ডেটটা ছিল 25 এপ্রিল। আমার 3 নম্বরের নাম ছিল, আমার আগেই ছিল প্রিয়তোষ, তার আগে ছিল ঋতিকা ঘোষ, তো আমি 3rd নাম্বারে ছিলাম। তো আমার স্যার এটা মানে বলতে গেলে আমার ফার্স্ট অ্যাটেম্পট। আমি এর কখনো মানে বেঙ্গল সার্ভিসে বেঙ্গলে কোনো এক্সামে বসিনি, WBCS এর ফার্স্ট অ্যাটেম্পট আমার। তো আমার কোনো কিছু ধারণা একদমই খুব কম ছিল। আর স্যার আমি কারেন্টলি
সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পোস্টে বিলং রয়েছি, যেটা কলকাতায় পোস্টেড কাস্টমসে স্যার। স্যার এবার আমি যেহেতু একদমই কিছুই জানি না, তো আমি এদের থেকে শুনছি। এবার আমার কাছে দিনটা খুবই মেমোরেবল, এবং আমি চাই মানে টাইম মেশিনে বারবার যেন দিনটা আবার ভিজিট করতে পারি। আমার কাছে এতটাই মেমোরেবল ছিল, মানে দিনটা এখনো আর কি হয়তো মানে সবসময় মনে থেকে যাবে। তো স্যার ৩ নাম্বার থাকার ফলে আমাদের বাইরে যেরকম ওয়েট করতে হয়, আমরা ওয়েট করছি। এবার মানে মনের মধ্যে একটা ভয় চলছে যে কি কোয়েশ্চেন করতে পারেন, কারণ সব সিনিয়র এত, মানে আমি কখনো যেহেতু ফেস করিনি আরো। এবার যাই হোক, তো প্রিয়তোষ বেরোনোর পর প্রিয়তোষ তো হাসি হাসি মুখেই বেরিয়েছে, বললো অনেক কিছু জিজ্ঞেস করেছে, আর বেশি সময় পায়নি। তৎক্ষণাৎ যে আমাকে এন্ট্রি করতে বললেন আর কি, যে যিনি ছিলেন যে বাইরে অ্যাটেন্ডেন্ট। তো আমি নক করে এন্ট্রি করলাম। তো আমাদের রুমে ঢুকেই দরজা দিয়ে খুলেই দেখলাম ডান দিকে গিয়ে পুরো ঘর জুড়ে প্যানেল মেম্বাররা মানে সব বসে রয়েছেন, সব সিনিয়র মেম্বার। মানে তাদের দেখে আমি মানে চমকে গেছিলাম। মোটামুটি প্রিয়তোষ বললো ৫ জন, আমার মনে ছিল ৬ জন, আমি ৫ বা ৬ জন রয়েছেন আর কি। এবং মধ্যমণি ছিলেন চেয়ারম্যান ম্যাডাম। তো ১ম এ উনি বসতে বললেন, এবং হ্যাঁ, তো সবাইকে আমি গিয়ে ১ম এ ওরা বসতে বললেন আমাকে, ঠিক আছে বসে যাও। মেবি দে আর শর্ট অফ টাইম। তো আমি যাই হোক, তার আগেও বসতে বলার পরেও আমি না বসে ওদের গুড মর্নিং উইশ করলাম। প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি উইশ করলাম। এবং আমাদের প্যানেলে মোটামুটি একজন ম্যাডাম পিএসসি চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, এবং তার সাথে যে ছিলেন আরেকজন ম্যাডামও ছিলেন, যিনি সোশিওলজি বা সাইকোলজিস্ট এরকম কিছু একটা রোল প্লে করছিলেন। তো আমি বসলাম গ্রিট করে। তো ম্যাডাম ১ম এই পেপার দেখছিলেন, চেয়ারম্যান ম্যাডাম, এবং তারপরে বললেন যে, "আচ্ছা, তুমি পানিহাটি থেকে এসছো, এবং তোমার ব্যাকগ্রাউন্ড তুমি বিটেক ইলেকট্রনিক্স।" আমি বললাম, "হ্যাঁ ম্যাম।" তো ম্যাম বললেন যে, তোমার বিটেক ইলেকট্রনিক্স, তুমি অপশনাল সোশিওলজি কেন অপ্ট করেছো?" এটা ফার্স্ট কোয়েশ্চেন আমার। আমি ম্যামকে ডিরেক্টলি বললাম যে, "ম্যাম, আমার মানে পিএসসি অপশনাল লিস্টে ইলেকট্রনিক্স সাবজেক্টটাই কভার করে না।" তো ম্যাম তার বেশি আর আমাকে কিছু বলেননি। তো বলল, "আচ্ছা, তুমি তাহলে পুলিশ সার্ভিস চুজ করেছো?" তো ম্যাম বললেন, আমি বললাম, "স্যার, ম্যাম, হ্যাঁ, আমি চুজ করলাম এটা।" তো বলল, "কেন?" তা ওখানে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। মানে যদিও আমি জানতাম কি বলতে চাই, তবুও যে হয় যে একটা মানে ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আরেকটা ইম্পোর্টেন্ট কথা স্যার, মোটামুটি 80% ইন্টারভিউ ইংলিশেই হয়েছিল আমার। মানে মোড অফ কমিউনিকেশন। আ ম্যাম ওটা জিজ্ঞেস করার পর আমি মোটামুটি বললাম যে পুলিশ সার্ভিসের এই দিকগুলো আমার ভালো লাগে বা কিছু। তারপর থেকে ক্রস কোয়েশ্চেন আসা শুরু। পাশে যে একজন পুলিশ সার্ভিস থেকে একজন ডেডিকেটেড একজন মেম্বার ছিলেন, তিনি শুরু করেন যে কেন কি পুলিশ সার্ভিস, এবং আমি কিছু পুলিশ সার্ভিসের ভালো দিকগুলো মানে যেরকম বলি যে পিস ট্রাঙ্কুইলিটি মেইনটেইন করতে হয় সোসাইটিকে একটা অর্ডারলি স্টেটে রাখার জন্য। আর তারপর আমাকে বলছেন যে, পেপারে তো আমরা এত প্রবলেম দেখছি। পুলিশ সার্ভিসকে এত ভাবে ব্লেম করা হচ্ছে, বিভিন্নভাবে আমরা রোজ ক্রিটিসাইজ করছি, মানে করা হচ্ছে। তো তোমার কি মনে হয়, সেটা কি জাস্টিফায়েবল, এবং সেটা কেন, বা কেন এরকম আসছে ভিউটা? তো আমি তখনই একটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আ মানে পজিটিভ অ্যাসপেক্ট বলতে গিয়ে আমি কমিউনিটি পুলিশিং এর দিকে ঘুরিয়ে নিয়ে যাই। এবং তার মধ্যে তো আমাকে বলছে, "আচ্ছা, কমিউনিটি পুলিশিং এর মধ্যে তুমি কি জানো?" আমাকে স্যার বললেন। আমি বললাম, "স্যার, আমি নেবারহুড অনেকগুলোই ছিল। আমি মাথায় ওই সময় চট করে আসলো যে নেবারহুড ওয়াচ একটা প্রোগ্রাম হয় কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশেরও, সেটা।" তো স্যার ১ম এই আমাকে দেন বলছেন যে, "এই স্কিমটা ১ম কোন দেশে চালু হয়েছিল?" এবার আমি বললাম, "স্যার, আমি সরি, আমি জানি না।" তো স্যার বললেন যে, "আচ্ছা ঠিক আছে, বলো যে বেঙ্গলে কোথাও ১ম ইমপ্লিমেন্ট হয়েছিল?" তো আমি বললাম, "স্যার, আমার সেটাও আইডিয়া নেই।" তারপর স্যার নিজেই বললেন যে, "বেঙ্গলে আমাদের নিউ টাউন সল্টলেক চত্বরে ১ম ইমপ্লিমেন্ট হয় বিধাননগর কমিশনারেটেই।" তো আমি বললাম, "স্যার ঠিক আছে, আমি এটা মানে এনরিচ শুনলাম, আমি জানতাম না এটা।" তারপর স্যার বললেন, "আচ্ছা, ব্যাপারটা বোঝাও দেখি, কমিউনিটি পুলিশিং মানে নেবারহুড ওয়াচ যে কিভাবে কি হয়?" তো আমি খাপছাড়া, আমি অতটা ক্লিয়ার আইডিয়া ছিল না। মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া মানে পোর্ট্রে করলাম ওদের সামনে। তো স্যার মোটামুটি বললেন যে, "ঠিক আছে।" কিন্তু ম্যামও কোয়েশ্চেন করলেন, পিএসসি যে আমাদের চেয়ারম্যান ম্যাম। তো ম্যাম বললেন যে, "আমাদের অ্যাকচুয়ালি রোলটা কি?" তো আমি বললাম যে, যে পাশের বাড়িতে কোনো প্রবলেম হলে নেবারহুড, যে আমরা যারা নেবারহুড তারা হয়তো গিয়ে পুলিশকে বলতে পারি, গিয়ে ব্যাপারটা অ্যাসেস করে যে কি হচ্ছে। বলছে, "না, তাহলে তুমি যদি অ্যাসেস করো তাহলে পুলিশের কাজটা কি?" ওখানে একটু আমাকে কনফিউজ করে দিয়েছিলেন আরকি ওরা। তারপর আমি যাই হোক মোটামুটি ওদের বোঝাতে চেষ্টা করলাম। তো কিছুক্ষণ পর ম্যাম বললেন যে, "ঠিক আছে, তুমি একটু তাহলে বাংলাতেই বলো।" আমি কিছুটা বাংলায় বললাম। আচ্ছা।
তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বলছেন যে, তারপর স্যার কোশ্চেন করছেন, আচ্ছা বলো যে তাহলে ডাউরি অ্যাক্ট কোন সেকশনে রয়েছে? তো আমি বললাম সেকশন 80 বিএনএসএ। তো আমাকে এবার ঘুরে ফিরে আরো কিছু কিছু অ্যাক্ট আমাকে জিজ্ঞেস করা হয়। উইমেন যে ভায়োলেন্স রিলেটেড বিভিন্ন রকম অ্যাক্ট মাঝে মাঝে জিজ্ঞেস করা হচ্ছে। তারপর আমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তুমি পুলিশের এরকম কে আছেন? তুমি কাকে চেনো? তুমি দুজন রিমার্কেবল একজন নাম বলো কমিশনার বা এরকম লেভেলের। তো আমি দুজন কমিশনারের নাম বললাম। তো তো উনি বলছেন যে, "তুমি কি এদের পার্সোনালি চেনো? মানে তুমি এদের কিভাবে বলছো যে ওরা ভালো কাজ করেছে বা কি?" তো আমি মোটামুটি ডিফেন্ড করলাম যে, যে স্যার এইভাবে ওরা একটা উইমেন সেন্ট্রিক পুলিশিং এবং উইনার্স টিম এইভাবে ওরা কন্ট্রিবিউট করেছে গঠন করতে। তো বলছে স্যার নিজেই বলছেন যে, "হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমরা ওদের যে কাজকর্ম ডিরেক্টলি পাবলিক দেখতে পারে না। দেখতে মানে মানে অতটা ভিজিবল নয়। ওরা তো বিহাইন্ড দ্য কার্টেনই অনেক কিছু আরকি ইমপ্লিমেন্ট করেন।" আমি বললাম, "হ্যাঁ, স্যার।" আচ্ছা। মাঝে একজন স্যার জিজ্ঞেস করলেন, অন্য একজন মেম্বার জিজ্ঞেস করলেন যে, "সেডিশন অ্যাক্ট বলো, সেডিশন অ্যাক্ট এর এখন মানে অবস্থাটা কি? আগে 124 এ আইপিসি তে ছিল সেডিশন অ্যাক্ট। তো এখন সেটা কি স্টেটে রয়েছে নতুন বিএনএস এ?" আমি বললাম যে, "সেটা টেররিস্ট একটা অ্যাঙ্গেল ঢুকানো হয়েছে এবং সেকশন মানে 111 এ মানে অর্গানাইজড ক্রাইম এই ধরনের আরো অন্যান্য সেকশন আমি কিছু মেনশন করলাম।" তো মোটামুটি উনি স্যাটিসফাই হলেন। আচ্ছা। তারপর স্যার আরেকজন যে মেম্বার ছিলেন উনি বললেন যে, "আচ্ছা তুমি তো পানিহাটি থেকে এসছো। তোমাদের ওখানে আ দণ্ড মহোৎসব হয়।" তো আমি বললাম, "হ্যাঁ।" তো উনি বললেন যে, "একসময় ২০২১ সালে স্ট্যাম্পেড হয়েছিল দণ্ড মহোৎসবে। এত ভিড় হয়েছিল দই চিড়া মহোৎসবে এখানে স্ট্যাম্পেড হয়ে গেছিল। তো তুমি থাকলে তুমি কিভাবে ডিল করতে ওই জায়গাটা? বা কি ল্যাকুনা ছিল ওই মানে কেন ওটা হয়েছিল? পুলিশিং এর কি ইস্যু ছিল?" আমি কিছুটা ট্রাই করলাম। আমি বললাম যে, "আরো বেটার কোলাবোরেশন করতে হতো অন্যান্য ডিপার্টমেন্টের সাথে" এবং আ কিছুটা বললাম। তা উনি বললেন, "না, এটা তো ছিলই। কিন্তু মেইন ইম্পোর্টেন্ট হচ্ছে কি ট্রাফিকিংটা মানে ট্রাফিক যেটা সরি আ ট্রাফিক পার্টটা বেশি আরো ম্যানেজ করতে হতো বেটার ওয়েতে।" আমি বললাম, "হ্যাঁ স্যার, সেটাই।" স্যার আমি অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওদের সাথে ডিসকাশন পার্ট অফ ভিউ তে আমি আ আ মানে পার্টিসিপেট করেছিলাম। ডিরেক্টলি কোয়েশ্চেন আনসার আমি মোটে যাইনি আরকি। ওরাও বলছিলেন, আমি কিছু আমার ভ্যালু এড করেছিলাম। ওরাও কিছু তো আবার বলছিলেন। আমি বললাম, "হ্যাঁ, স্যার।" আচ্ছা, স্যার তারপর আরো বলছেন যে, "তুমি পুলিশিং এর থেকে তুমি আরো বেটার কিভাবে কি করতে পারবে? কি করতে চাও? কিভাবে ইমপ্রুভ করতে পারবে সবকিছু?" তা আমি সেরকমভাবে আমি রিপ্লাই দিলাম। তো আচ্ছা, আরেকজন যে ম্যাম ছিলেন সোশিওলজিস্ট মাঝখান থেকে উনি কোয়েশ্চেন করলেন যে, "তুমি বলো যে সোশিওলজির" আমার অপশনাল সোশিওলজি। তো বললেন, "তুমি সোশিওলজি যে কনফ্লিক্ট থিওরি রয়েছে সোশিওলজিতে সেটাকে তুমি একটা পজিটিভ একটা অ্যাসপেক্ট এ দেখাও উইথ গিভিং মানে একটা কারেন্ট এক্সাম্পল দিয়ে।" তো আমি ম্যামকে বললাম, "ম্যাম সোশিওলজির যে ওই কনফ্লিক্ট থিওরি আমরা অনেক বেটার ওয়েতে ইউজ করতে পারি। যেমন আনএমপ্লয়মেন্ট রেটকে রিডিউস করার জন্য অনেক গভর্নমেন্ট স্টেপ নিতে পারে। সেটা একটা পজিটিভ পয়েন্ট।" তো ম্যাম বললেন, "না সেটা তো নয়। আমার মনে হচ্ছে" ম্যাম ওই সময় কাশ্মীর ইস্যু খুব চলছিল। কাশ্মীরে যে পহেলগাম যে টেররিস্ট অ্যাটাক হলো। তো ম্যাম এটা বললেন, একটা এক্সাম্পল সাইট করলেন, যদি এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়, তাহলে দুজনের মধ্যে যেহেতু হাই কনফ্লিক্ট রয়েছে দুটো কান্ট্রির মধ্যে, তো সেইখানে প্লেয়াররা নিজেদের বেস্ট দিতে পারবে। একদম বেস্ট ট্যালেন্ট শোকেস করতে পারবে, বেস্ট পারফরম্যান্স দিতে পারবে। তো আমি বললাম, "হ্যাঁ ম্যাম, এটা অবশ্যই ট্রু।" আমি ম্যামের সাথে এগ্রি করে আমি আরো কিছু ২-১ টা পয়েন্ট আমি এড করলাম ম্যামের কথার পরে। ঠিক আছে। তারপর আরেকজন যে মেম্বার ছিলেন একদম কর্নারে, উনি বললেন, "ঠিক আছে প্রীতম, তুমি তো অনেকগুলো উত্তর দিচ্ছ। আমি তোমাকে কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করেছি।" তো স্যার কিছু ফ্যাকচুয়াল ডেটা কোয়েশ্চেন করলেন সেন্সাস এবং ব্লক রিলেটেড, যে তোমাদের আচ্ছা বলো আমাদের এখানে কটা ব্লক রয়েছে বেঙ্গলে? আমি বললাম 345 ব্লকস। আচ্ছা কটা সাব ডিভিশন? তো আমি সেটা স্যার বললাম। আচ্ছা বলছে পপুলেশন গ্রোথ হাইয়েস্ট কোন ডিস্ট্রিক্ট এ রয়েছে, লোয়েস্ট কোন ডিস্ট্রিক্ট এ রয়েছে? আমি বললাম উত্তর দিনাজপুরে হাইয়েস্ট এবং কলকাতায় লোয়েস্ট। আচ্ছা ফরেস্ট কভার নিয়ে উনি জিজ্ঞেস করলেন কোথায় হাইয়েস্ট কোথায় লোয়েস্ট? দেন বললেন, "তোমার তো নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। তুমি বলো আর এই তোমার ডিস্ট্রিক্টে কটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে?" আমি বললাম। আচ্ছা বলছে, "তাহলে হাইয়েস্ট কোন ডিস্ট্রিক্টে রয়েছে?" আমি বললাম, "স্যার সেটা নর্থ 24 পরগনাস।" আচ্ছা বলছে, "হাইয়েস্ট ব্লক কোন ডিস্ট্রিক্টে রয়েছেন?" উনি এটা জিজ্ঞেস করলেন। তো আমি বললাম, "স্যার এটা মনে হয় সাউথ 24 পরগনাস।" তো এরকম আরো কিছু ফ্যাকচুয়াল জিজ্ঞেস করলো। সেক্স রেশিও নিয়ে স্যার জিজ্ঞেস করেছেন। এরকম মোটামুটি তো
আর হ্যাঁ, এটাও জিজ্ঞেস করেছেন যে পপুলেশন গ্রোথে এক্সাক্ট মানে পয়েন্ট, মানে আমাদের যেটা বেঙ্গলের যে লাস্ট ডিকেডে সেটা এক্স্যাক্টলি কত। তা আমি সেটা বললাম স্যারকে। তো স্যার আরো মানে আরো একটু মানে কারেকশন করে দিলেন, একটু ভুল করছিলাম আমি মানে পয়েন্টের পর। তো স্যার বললেন, স্যার ঠিক আছে, মোটামুটি তোমার ঠিকই আছে প্রীতম, ঠিকই বলেছো, ভালো হয়েছে। তো এবার ম্যাম মাঝখান থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, না ম্যাম না, সরি, আরেকজন ম্যাম মেম্বার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আমাদের এখানে কজন ডিএম রয়েছে আমাদের বেঙ্গলে। তা আমি এটা ভুল করে 23টা ডিস্ট্রিক্টের আমি বলে দিয়েছিলাম যে 20 ডিএম, অ্যাকচুয়ালি হবে 22 ডিএম। তো ম্যাম তখনই চমকে উঠে বললেন যে কি ব্যাপার, তুমি এটা কি বলে ফেললে, মানে আমি তো তোমাকে মানে তোমার দিকে মুখ তুলে তাকালাম যার জন্য কি। আহ, তা ম্যাম বললাম, ম্যাম সরি, আমি অ্যাকচুয়ালি ভুল বলে ফেলেছি, এটা 20 অ্যাকচুয়ালি অন্য ডিজিট, আমি অ্যাকচুয়ালি 22 হবে। তো পাশে একজন স্যার বললেন, তুমি 20 কি হিসাবে বললে আমি বুঝতে পেরেছি, 20 আমাদের স্যার ওই জেলা পরিষদের ব্যাপারটা যে রয়েছে আর কি, ওই হিসাবে যে আমি ভুল করে বলে দিয়েছিলাম। তো আচ্ছা, তারপর ম্যাম বললেন যে আচ্ছা বলো, এমএমআর রেট কত আমাদের বেঙ্গলে। আমি বললাম, ম্যাম এটা তো অ্যারাউন্ড 98 আমি বলছিলাম। তো ম্যাম বললেন, না ডেটাটা ঠিক নয়, ডেটাটা একটু কারেক্ট করতে হবে, খুব খারাপ স্টেট আমাদের বেঙ্গলের হেলথ স্টেট। আমি বললাম, হ্যাঁ ম্যাম, এটা আমি মানছি, আমি হ্যাঁ কারেক্ট করবো, আর হ্যাঁ খুব সরল স্টেটে রয়েছে। ম্যাম আরো কিছু কোশ্চেন করলেন, মাঝখানে একজন কোশ্চেন করলেন যে তোমার কি কেউ পুলিশ সার্ভিসে রয়েছে। আমি বললাম, না স্যার, সেরকম কেউ নেই আমাদের, আমার বাড়িতে কেউ যার মানে পুলিশ সার্ভিসে নেই। আর তার মধ্যে একজন বললেন, পার্সোনাল কোশ্চেন করেছেন যে তুমি আর কি করো বা এরকম কি কিছু, বা তুমি কি ম্যারিড। আমি ওটা বলতে আবার কি একটু ভাবলাম, মানে খুব মানে ক্রস কোশ্চেন করছিল আর কি, একজন মেম্বার কোশ্চেন করেছেন, সাথে আরেকজন মেম্বার ওদের থেকে কোশ্চেন করেছেন। তো আমি একটু কনফিউজ, তো আমি একটু সময় নিয়ে উত্তর দিয়েছি। তো একজন স্যার বললেন যে এটা বলতে এত ভাবছো কেন। তো আমি বললাম, স্যার আমি আর কি মানে অতটা করিনি। তো পাশে একজন মেম্বার বললেন, হয়তো বিয়ে করবে এরকম কিছু, তার জন্য হয়তো সময় নিচ্ছে বলতে। এরকম একটু হাসি মজার মানে একটু মানে মুভমেন্ট সৃষ্টি হয়েছিল। তো মোটামুটি এরকম ভাবে চললো স্যার। আর লাস্টে তো যে স্যার ছিলেন পুলিশ সার্ভিসে বললো, খুব ভালো যে পুলিশের ইন্টারভিউটা ভালো বলেছো। মোটামুটি এইভাবেই চললো। তো আমি ম্যাম বললেন যে ঠিক আছে, তোমার ইন্টারভিউ ইজ ওভার। আমি তারপর গ্রিট করে স্যার বেরিয়ে আসি। স্যার একটু থ্যাংক ইউ। ইন্টারাপ্ট করছি আমি এই মাঝখানে। হুম। প্রীতম কথা শুনে আমার মনে পড়লো যে ব্যারেট কিনা আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, ওই জাস্ট ফরগটেন, একটু বলাতে আমার মনে পড়ে গেল। আচ্ছা, হ্যাঁ তো আমরা প্রীতমেরও ইন্টারভিউটা শুনলাম, প্রিয়তোষের শুনলাম, পৃথ্বীশের শুনলাম। আমি আগেই বলেছি তোমাদের জন্য ছেড়ে দেব ইন্টারভিউকে নিজেদের মতো করে ডিফাইন করার। এই কারণে আজকের ইন্টারভিউয়ে এদের ক্ষেত্রে ভালো না মন্দ, কেমন হয়েছে, ঠিক উত্তর দিয়েছে, এগুলো আমি বলবো না। তবে একটা জিনিস আছে, একটা আপ্তবাক্য আছে যে ফল দেখে গাছ চেনা যায়। ফলে এদের যে সাফল্য, যে উচ্চতায় পৌঁছেছে এটাকে ছুঁয়ে দেখা যায়, এর থেকে আর বেশি কিছু করা যায় না। প্রত্যেকে তার পছন্দের যে পোস্টটা চেয়েছে সেটা যদি একটাও থাকতো তাদের দিতে হতো, এবং এটা এমন একটা উচ্চতা যেটা শুধুমাত্র স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, এটাকে টপকানো যায় না। আমি আমরা তো ইন্টারভিউ রুমের ভিতরে বাক্য, শব্দ, অক্ষর দিয়ে যে ঝড় বইলো সেগুলো শুনলাম। একদম একটা অদ্ভুত, মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে তিনজনই আমাকে কিন্তু ইন্টারভিউ রুমের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং কোথাও একটা ভিজুয়ালাইজ করতে পারছিলাম, একটা ভিজুয়াল প্রেজেন্টেশন সামনে তৈরি হয়ে গেছে, যেটা আগামী দিনের প্রত্যাশী তারাও রিয়েলাইজ করতে পারবে, ডটটাকে কানেক্ট করতে পারবে। তো সেখানে যে ঝড়টা বয়েছে সেটা আমরা শুনলাম। এবার এই সময় প্যারালালি তোমাদের ভিতরে একটা শীতল স্রোত বয়, ইন্টারভিউয়ের আগে, ভিতরে, বাইরে তার একটা ছোট্ট বিবর্তন হয়। আমি সেইটুকু এক লাইনে একটু তোমাদেরকে জানতে চাইবো। প্রীতম, শুরু করো। স্যার, আমি একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাইছি, আমি মিস করে গেছিলাম। আমাকে ওই সময় বিএনএস মানে আইপিসি আর কিছু কিছু যে সিআরপিসির এখন যে প্রভিশন 144 সিআরপিসি, সেটা এখন বিএনএস এ কোন সেকশনে রয়েছে সেটা জানা হয়। এবং যে সাবস্ট্যান্টিভ আর যে প্রসিডিউরাল যে ল, সেটা কোনটা বিএসএ কোনটা কি, এগুলো নিয়ে একটু ডিটেলে জিজ্ঞেস করা হয়। মানে পুলিশ স্পেসিফিক স্যার আর একটু ডিটেলে কোশ্চেন ছিল, আমি সেগুলো মিস আউট করে গেছি। হ্যাঁ স্যার, স্যার যেটা বললেন যে বিবর্তন, যে মানে আমি আর কি মানে যেইভাবে ভেবে গেছিলাম, তো সেখানে অনেকটাই কর্ডিয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, প্রফেশনাল বাট কর্ডিয়াল। এবং স্যার আমাকে ওটা অনেকটাই পরিণত করে, মানে একটা বিউরোক্রেটিক ওয়েতে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করা যাবে, হয়তো এই ইন্টারভিউটার থ্রু আমি অনেকটা বেশি মানে ভিজুয়ালাইজ করতে পারলাম যে এইভাবে আমাকে হয়তো ফিউচারে এইভাবে সিচুয়েশন থাকবে।
আমাকে কনফ্রন্ট করা হবে, মানে আমি সেইভাবে আমাকে ব্যালেন্সড উত্তর দিতে হবে, কাম থাকতে হবে, কম্পোস্ট থাকতে হবে। তো স্যার আমার একটা ওভারঅল চেঞ্জ হয়েছে এবং অনেকটা আমি অনেকে আমার মানে আমার ক্যারেক্টার বা আমার পার্সোনালিটি মডিফাই করতে সাহায্য করেছে স্যার ইন্টারভিউটা। আমি আসবো পৃথ্বীশের কাছে। পৃথ্বীশ, তোমার কিরকম ছিল এই যে মেন্টাল স্টেটটা একদম সংক্ষেপে বলো, যে আগের মানে এটা কেন তোমাদের কাছে জানতে চাইছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফিউচার অ্যাসপিরেন্টদেরকে বিষয়টাকে প্রেজেন্ট করা। তারা মনে করে সফলরাও যে রক্ত মাংসের মানুষ, তাদেরও এই ধরনের দুরু ভাব, ভয় এগুলো থাকতে পারে, সেটা যাতে তারা কানেক্ট করতে পারে নিজেদেরকে। তোমার কিরকম হয়েছিল আগে, ভিতরে এবং বাইরে, বেরোনোর পর? রাইট স্যার। স্যার সত্যি কথা বলতে এটা আবার 4th WBCS ইন্টারভিউ ছিল। আমি আগে আরো 2টো WBCS গ্রুপের এবং একটা WBCS গ্রুপস এর ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছিলাম এবং তার মধ্যে আমি একটা সাকসেস পেয়েছিলাম অলরেডি। তো আমি একজন রেভিনিউ অফিসার হিসেবেই ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, কাজে এবারের অভিজ্ঞতা কিন্তু অন্যবারের থেকে আমি জানতাম যে আলটিমেটলি ওখানে একটা ডিসকাশন হবে, কিন্তু প্রেশার অ্যাজ সাচ কোনো সিচুয়েশন তৈরি হয় না। প্রেশারটা অ্যাসপিরিয়েন্টরা নিজেদের উপর তৈরি করে যখন তারা বিশেষ কিছু কোশ্চেনের উত্তর পারে না। বাট দ্য চ্যালেঞ্জ বিফোর আস ইজ স্যার, আমি একটুখানি অ্যাড করছি এখানে, যে আমরা কতটা কুল অ্যান্ড কাম থাকতে পারবো, যেটা প্রীতম বললো যে ওর সেটা তৈরি হয়েছে, ধারণা তৈরি হয়েছে ইন্টারভিউ এর পরে। তা আমি থ্রু আউট কাম অ্যান্ড কুল ছিলাম। আমি শুরুতে কোনোদিনই চাপ নেইনি। আমি আগের আগের দিন পর্যন্ত ব্লকে কাজ করেছি ইনফ্যাক্ট। তো আমি ওখানে খুব শান্তভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করেছিলাম, মুখে একটা হালকা স্মাইল ধরে রেখেছিলাম এবং আমি জানতাম যে হোয়াট এভার হ্যাপেন্স, যদি কিছু না পারি তো আমি একদম বলবো যে এই ব্যাপারে আমার আইডিয়া নেই। তো আমার মেন্টাল প্রস্তুতি স্যার আমার সম্পূর্ণ ছিল। তো আনলাইক দ্য প্রিভিয়াস ইন্টারভিউস অফ মাইন্ড, আমার এইবারে কিন্তু আমি অনেকটা কুল কাম নিজেকে রাখতে পেরেছিলাম বলে স্যার আমার বিশ্বাস। প্রিয়তোষের কাছে যাব। প্রিয়তোষ তো এমন একটা ফার্স্ট প্রেফারেন্স ছিল, যেটার জন্যই বেসিক্যালি একটা সিংহভাগ ছেলে মেয়ে WBCS কে সমর্থক হিসেবে ধরে, যে আমি বিডিও হিসাবে যাব। সুতরাং তোমার তো সেটা ইচ্ছে, যেমন সেই ইচ্ছেটার সঙ্গে একটা টেনশন, অ্যাংজাইটি, এটা কতটা ছিল বা কতটা কন্ট্রোলড ওয়েতে ছিল প্রিয়তোষ? স্যার যেমন মানে পৃথ্বীশও বললো যে এই ইন্টারভিউটা শুধু তো একটা মানে ইনফরমেশনের এক্সচেঞ্জ নয়, এটা একটা মেন্টাল বা হচ্ছে বিহেভিয়ারাল ব্যাপার। নিজের কি বলবো অ্যাটিটিউডটা ধরে রাখা, কামনেস, যে যত শান্ত থাকতে পারবে তত তার ইন্টারভিউটা ভালো হবে। তো আমি এক্ষেত্রে একটাই জিনিস, আমারও একটা এক্সপিরিয়েন্স ছিল এর আগের বারেরটাই সি গ্রুপে, তো সেই জন্য আমি ওভারঅল সিচুয়েশনটা জানতাম। কিন্তু তা সত্ত্বেও আমি একটা ভিজুয়ালাইজ করে নিয়েছিলাম এর আগে যে এই হবে, আমি এইভাবে এইভাবে করবো সবকিছু। কিন্তু হ্যাঁ, একটা ঠিক অ্যাকচুয়ালি প্রসেসটা আমি একটু বলি, যে প্রথমে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপর একটা মেডিকেল বোর্ডে নিয়ে যায়, ওটা বি গ্রুপে যে চয়েস থাকলে তবেই নিয়ে যায়। তারপর হচ্ছে ওখান থেকে 2জন বা 3জন করে ইন্টারভিউর বাইরে, বোর্ডের বাইরে চেয়ার থাকে, সেখানে বসতে বলে, তারপর 1জন করে ঢোকে। তো আমার বেলায় যেটা হয়েছিল, ঋতিকার ফার্স্ট ইন্টারভিউ ছিল ওই দিন, আমার সেকেন্ড ছিল, প্রীতম দার থার্ড ছিল। প্রথমে আমাকে আর ঋতিকাকে নিয়ে গিয়েছিল, তারপর কিছুক্ষণ বসার পর ঋতিকা ঢুকে গেল, এবং তারপর ওই মুহূর্তটা থেকে আমি ভেবে রেখেছিলাম এর আগে যে আমি ইন্টারভিউ আগে একটুখানি চুপ করে নিজের মানে মনটাকে কনসেন্ট্রেট করবো, একটু এইভাবে ভেবে রেখেছিলাম। কিন্তু ঋতিকা ঢুকে যাওয়ার পরে যথারীতি টেনশন শুরু হলো এবং ধীরে ধীরে বাড়তে থাকলো। তো ইভেন আমি ওই টাইমটা মনে আছে, ওই লনের মধ্যে আমি খানিকক্ষণ পাইচারিও করে নিলাম, একবার বসছি একবার উঠছি, এইরকম হচ্ছিল কিছুক্ষণ। তো তখন আমি একা ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে ওই প্রীতম দা এসে গেল, আবার মঞ্জিল এসে গেল। তো এরা দুজন আসার পরে এত গল্প শুরু হলো, সত্যি কথা এটা আমার জন্য খুব উপকারও হয়েছে, যে আমার যা টেনশন হচ্ছিল এই গল্প করে আমার সব টেনশন মোটামুটি চলে গেল এর মধ্যেই। আর ঋতিকার ইন্টারভিউ খুব বেশিক্ষণ ধরে হয়েছিল, 25 মিনিটের বা প্রায় আধ ঘন্টা বা তারও বেশি। তো ওই ওর ইন্টারভিউটা এতক্ষণ বেশিক্ষণ চলছিল দেখে আমার আরো বেশি টেনশন হচ্ছিল, কিন্তু ভালো হয়েছে সেই সময় প্রীতম দা মঞ্জিল এসে গেল, গল্প করতে করতে আমার অনেকটা টেনশন কেটে গেল। আর সত্যি বলতে কি, ঋতিকা বেরোনোর পর যখন ঢুকে গেলাম, ঢোকার পরে সমস্ত কিছু গায়েব, মানে তখন কিন্তু একদম পুরো ডিফারেন্ট বল গেম। মানে একবার যখন কথা বলা শুরু হয়ে যায়, তারপর আর মানে আগে থেকে ভেবে রাখা কিছুই কাজ করে না। ওখান থেকে যেটা স্পন্টেনিয়াস, যার যেটা জিনিস সেটাই বেরিয়ে আসে, এবং তারপর থেকে যেভাবে ওনারা তার কাছ থেকে জানতে চাই সেভাবেই চলে ইন্টারভিউটা। তাই জন্য বলবো টেনশন হয়, টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও যে নিজের মানে মেন্টাল কুলনেস, কামনেসটা রাখতে পারবে, তার ক্ষেত্রে ততটাই ভালো। হ্যাঁ প্রিয়তোষ, আমরা 3জনের কাছেই দেখলাম। আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে টেনশন হওয়া না হওয়া, এটা যেহেতু যেরকম পৃথ্বীশ বলল
যে একাধিক আগে দেওয়ার কারণে খানিকটা কমেছে। সুতরাং প্রথম হলে একটু টেনশন থাকবে, যারা মনে করি আমরা যে যারা সফল হয় তারা বোধহয় একেবারে এরকম কিছু হয় না, এমনটা নয়। প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ। আমরা ইন্টারভিউ তো বেসিক্যালি একটা টুলস, যেটা ব্যবহার করে সাক্ষাৎকারটা হচ্ছে একটা টুলস যেটা পার্সোনালিটিকে এভ্যালুয়েট করার জন্য ইউজ করা হয় আমাদের এই সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। সেখানে একজন প্রতিযোগীর ব্যক্তিত্ব যাচাই করার জন্য একটা কনভারসেশন লাগবে। আমি আগেই বলেছি যে ইন্টারভিউ মিনস হচ্ছে কনভারসেশন উইথ এ পারপাস, এবং সেই পারপাসফুল কনভারসেশনের পুরো ভিতরের ফ্লোটাকে আমরা আজকে জানলাম। এবং কাদের কাছ থেকে জানলাম? এমন 3 জনের কাছ থেকে জানলাম, আমি আগেই বলেছি, যারা তাদের এতগুলো বিকল্পের মধ্যে তাদের প্রথম পছন্দের পোস্টটাকে সর্বোচ্চ উচ্চতায় অর্জন করেছে। ফলে এটা একটা মোটা দাগের উদাহরণ তোমাদের সামনে রইলো, একটা বোল্ড আন্ডারলাইন করা উদাহরণ তোমাদের সামনে রইলো। সেরা 3 জনের সাবলীল উপস্থাপনায় আমরা ইন্টারভিউ রুমের যে অভিজ্ঞতাটা আজকে পেলাম, সেটা কিন্তু যারা পার্সোনালিটি টেস্ট নিয়ে যারা গাইড করেন, যারা স্টুডেন্ট, তারা প্রত্যেক, এটা তো একটা বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট বিষয়, সেটাকে কিন্তু অনুধাবন করার একটা অন্যতম উপকরণ হিসেবে এটা থাকবে। এবার আমি আগেই বলেছি যে ইন্টারভিউ নিয়ে ওদের ব্যক্তিগত যে অভিমত, সেগুলোতে আমি কোনো শব্দ খরচ করব না, এবং ওদেরকেও বলে দিয়েছিলাম, ওরাও সেরকম অর্থে ভালো মন্দ কিছু তোমাদেরকে বলেনি। কারণ আমরা চাইবো যে এই জায়গাটা এমন ভাবে তোমাদের সামনে থাকুক, তারা নিজেদের মতো করে সংজ্ঞায়িত করার অবকাশ যেন থাকে। সব শেষে প্রীতম, পৃথ্বীশ এবং প্রিয়তোষ, আবার সেই 3P, এদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। আরেকটা কথা, এদের এই নামের প্রথম মানে বর্ণটা পি, এটা হয়তো কাকতালীয়, কিন্তু এদের সাথে আমার যতটা সম্পৃক্ততা, সেখানে আরেকটা কমন বিষয় আমি লক্ষ্য করেছি তোমাদের 3 জনের কাছ থেকে। সেটা হচ্ছে যে এদের সাবমিসিভ নেচার, বিনয়টা, এবং সত্যি কথা বলতে কি, বলিষ্ঠ ব্যক্তিত্বের বা গ্রহণযোগ্য ব্যক্তিত্বের, ভারসাম্যযুক্ত ব্যক্তিত্বের একটা অন্যতম উপকরণ কিন্তু এই বিনয়। আমি অতীতে যারা সফল হয়েছে তাদের দেখেছি, আজকে যারা হয়েছে তাদেরকে দেখছি, এবং ভবিষ্যতে যারা হবে তাদের কাছেও কিন্তু সেটা প্রত্যাশিত। সুতরাং আমি একটা কমন, এদের মধ্যে নামের সাথেও বাইরেও আরেকটা কমন এলিমেন্ট আমি বলে দিলাম। তোমাদের সাফল্যকে প্রীতম, পৃথ্বীশ এবং প্রিয়তোষ আবার একবার কুর্নিশ জানাই, অভিবাদন জানাই, এবং আগামীর সকল ডাব্লিউবিসিএস প্রত্যাশীদের জন্য আমরা আগাম শুভেচ্ছা জানাবো। আমরা সেশনটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার।